আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশের মানুষের উৎসুক চোখ নির্বাচনের ফলাফলের দিকে। কেন এই ফলাফলগুলো কি পাওয়া যায়, আপনার বিশ্লেষণ আগে একটু জানতে চাচ্ছি। সকলকে শুভেচ্ছা। দেখুন, প্রথম কথা হচ্ছে 2006 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, মানে তার দল, সেই সময় কিন্তু তার ধারণা ছিল তিনি সেবারেই জিতবেন, কিন্তু সেবারে তিনি জিততে পারেননি। সেবারে বরঞ্চ বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সিপিএম 235টা আসন নিয়ে জয়লাভ করেছে। তার অন্যতম বড় কারণ ছিল 2006 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হননি এবং বুদ্ধদেব ভট্টাচার্য 335টি আসন নিয়ে জয়লাভ করলেন। তার একটা বড় আমরা দেখেছিলাম যে তিনি আসলে সেই সময় কংগ্রেস দল তারা অন্তত তৃতীয় পক্ষ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যে কারণে প্রায় 100টা সিট তারা যে ভোট কেটে দিয়েছিল, তার কারণে কিন্তু তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়। ফলে তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে যেমন করেই হোক কংগ্রেসের সহযোগিতার প্রয়োজন আছে। 2006 পরাজিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে তাকে যেমন করেই হোক কংগ্রেসের সহযোগিতা ছাড়া তার পক্ষে যেতে সম্ভব নয়। এবং 2009 যখন বামপন্থী দল দিল্লির ইউপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস দল সমঝোতা করে এবং 2009 মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রায় লোকসভা আসন জয়লাভ করলেন 9টি। তো তারই পরিণতিতে 2011 সাল, যে 11 সালেতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন এবং সিপিএম পরাস্ত হলো। এরপর থেকে তিনি কিন্তু এককভাবেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে এসেছিলেন, কোনোভাবেই আর কোনো দলের সঙ্গে সমঝোতা তিনি করেননি। ফলে রাজনৈতিক দিক থেকে 2026-এ তিনি একাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে তার বিরুদ্ধে কংগ্রেস, তার বিরুদ্ধে সিপিএম, আরো ছোটখাটো দুটি দল এবং যেগুলো ইসলামিক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করে। এবং এই 15 বছরের মধ্যে ঘটনাটা যেটা ঘটেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এটা বলতে অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যেটা ওঠে তীব্র, এবং তার সঙ্গে দুর্নীতি, তার দলের লোকেদের দুর্নীতি, এবং তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কোনো কলঙ্কের দাগ লাগেনি, কিন্তু তার দলের নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছে, জেলে গেছে, বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে, সব মানুষ দেখেছে। এবং স্থানীয় স্তরে যেগুলো দেখা গেছে যে ছোটখাটো নেতা, আপনি যদি বলেন যে অনেক সময় দুর্ভাগ্যের মধ্যে হলো অনেকটা আওয়ামী লীগের শেষ দিকের যে একটা অবস্থা ছিল সেরকম একটা প্রতিচ্ছবি কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছিল। সেটা হচ্ছে যে যেসব নেতা এককালে সাইকেলে চলে ঘুরে বেড়াতেন, কিন্তু তাকে দেখা গেল তারা বিশাল বাড়ি বানিয়েছেন, 4 চাকার বড় গাড়ি, দামি দামি গাড়ি চড়ছেন। মানুষ চোখের সামনে দেখেছিল, ঠিক সিপিএম এর শেষ দিকে ওই হালটা, মানুষ চোখের সামনে তাদের এই বেআইনি উপায়ে অর্থ উপার্জনটা লক্ষ্য করেছে এবং প্রত্যেক মানুষের জীবনে নানা ধরনের ক্ষোভের বঞ্চনা থাকে। ফলে তার একটা ক্ষোভ তৈরি পুঞ্জীবিত হচ্ছিল। 10 বছর হয়নি, কিন্তু 15 বছর গিয়ে সেটা প্রায় বিস্ফোরণে দেওয়া। একই সঙ্গে কিন্তু শুধু একমাত্র সেটা নয়, তৃতীয়ত দলের যারা ধরুন পরীক্ষিত কর্মীদের অনেককে তিনি দূরে সরিয়ে রেখে চিত্র তারকা, চিত্রবিহীন এই ধরনের গায়ক, এদের প্রতি তিনি একটু ঝুঁকলেন যে সমাজের তথাকথিত যারা শিক্ষিত সমাজ তাদেরকে দলে নিয়ে আসবেন। এতে কিন্তু একটা দল অনেকদিন ধরেই সাফল্য পাচ্ছিলেন, কিন্তু ধীরে ধীরে যারা তৃণমূল স্তরে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। তৃতীয়ত যে বড় কারণটা আমার কাছে মনে হয়, বিজেপি খুব ধারাবাহিক ভাবে একটা প্রচার করে এসছে, যেটা আপনারা আসামে তো শুনেছেন এখানে, যে পশ্চিমবঙ্গের দলে দলে মুসলমান অনুপ্রবেশ করছে। এবং এইটা লাগাতার যে প্রচারের কিন্তু কোনো পরিসংখ্যান নয়, কিন্তু প্রচার আছে। প্রচার মানুষের বঞ্চনার ক্ষোভ, তখন তারা সামনে তাদের বাড়ির সামনে রাস্তাঘাটে কোন একজন মুসলিম দেখলেই তার সন্দেহ হচ্ছে যে ইনি অনুপ্রবেশকারী। ফলে এই ধারণাটা মাথায় গেঁথে দিয়েছিল বিজেপি। সেই কারণে একটা ধর্মীয় মেরুকরণ করছে। হিন্দু মুসলমান 3% মুসলমান মমতার সঙ্গে ছিল বলেই মমতা নিশ্চিন্ত জয়ী হতে পারতেন, কিন্তু বাকি যে মহিলার একটা বড় অংশ ভোট ব্যাংক ছিল সেটা হচ্ছে মহিলাদের তিনি লক্ষ্মীর ভান্ডার নামে মাসে 1,500 টাকা দিতেন। কিন্তু ওই মেরুকরণের ফলে যেটা ঘটেছে যে 2024 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু পুরুষরা বেশিরভাগ ভোট কিন্তু বিজেপিকে দিয়েছিলেন, কিন্তু বাড়ির হিন্দু মেয়ে বউরা তারা কিন্তু ভোট দিয়েছিলেন মমতা, তাদের ঘরের মেয়ে হিসেবে ভাবতে। কিন্তু সেই হিন্দু মহিলাদের কিন্তু মনোভাব এবার পরিবর্তন লক্ষ্য করা গেল। ভোটের দিনে প্র্যাকটিক্যালি দেখা গেল যে তারা যে, এবং নির্বাচন কমিশন যে ভোটার তালিকা ঝাড়াই বাছাই করতে গিয়ে মুর্শিদাবাদ, মালদা সহ যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা থাকে, বিপুল পরিমাণে মুসলিম সম্প্রদায়ের নাম তারা বাদ দিয়ে দিয়েছেন।
সেটাকে দেখা গেল হিন্দু মহিলারা সমর্থন করছে, এবং তারা কিন্তু প্রত্যেকেই, আমি মনে হয় না যে সকল কেউ কাউকেও কিন্তু নির্বাচন কমিশন বলেনি এর অনুপ্রবেশকারী, এরা কিন্তু ভারতীয় নাগরিক। এরা, আপনি একটা কেন্দ্রের উদাহরণ দিই, সুজাপুর মালদার একটা কেন্দ্র, যেখানে যখন ভোটার তালিকা ঝাড়াই বাছাই হলো, দেখা গেল তাদেরকে প্রমাণ করতে বলা হলে 2002-এ তাদের অবস্থা কি ছিল, তারা ভোট দিয়েছিলেন কিনা। 93% মুসলমান, তারা কিন্তু কাগজ দেখালেন যে তারা ভোট দিয়েছে, ফলে তাদের নাম কাটা যায়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন একটি যুক্ত করলো নতুন নিয়ম, তার নাম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি চট্টোপাধ্যায়, ফলে হিন্দুদেরও কিছু হয়েছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে নামের এই নানা রকমের ভেরিয়েশনটা অনেক বেশি হয়। বাবার নাম একরকম কিন্তু তোমার ছেলের নাম অন্যরকম, কেন? কিন্তু হতেই তো পারে, কিন্তু সেটা নয়। কিন্তু এইটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারফত এই লজিক্যাল, এটাকে নাম দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কিন্তু সেই সুজাপুরে 93% মুসলমান ভোটার বাদ দিলেন, ফলে বাদ থেকে গেল হিন্দু ভোটার। এখন এই ঘটনাটা কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া ফেলেছে ভোটের বাক্সে, কারণ যে সমস্ত সিটে মার্জিনাল ছিল সেগুলোর ক্ষেত্রে ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কারণে খুব সহজেই বিজেপির জয়লাভ ঘটেছে। আর একটা মেরুকরণের কথা আপনাকে বললাম, মেরুকরণ দ্বিতীয়, তৃতীয়, আর একটা চতুর্থ কারণ আছে। সেই চতুর্থ কারণ হিসেবে এটা খুব অদ্ভুত ভাবে করেছে মানে ভারতীয় জনতা পার্টি, যেসব মুসলিম দল তারা কিন্তু একটু নারাজ হচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। সেটা হচ্ছে যেমন মুর্শিদাবাদের একজন নেতা হুমায়ুন কবির, দক্ষিণ 24 পরগনা নওশাদ সিদ্দিকী, এরা বেশ কিছু আলাদা মুসলিম প্রার্থী দিলেন, যার ফলে মুসলিম ভোট কিছুটা বিভাজন হলো। এটা বিজেপির সুবিধা হলো, হিন্দু ভোট কনসোলিডেট করলো। আবার কিছু মমতা বিরোধী ভোট তারা কিন্তু কংগ্রেস সিপিএম ও পেল। কংগ্রেস সিপিএম এর মুসলিম প্রার্থীরা কিন্তু প্রথম অনেক বছর বাদে তারা দুজন কংগ্রেস একজন সিপিএম এর মুসলিম প্রার্থী জয়ী হলেন, এবং ফলে মুসলিম ভোটটা তারাও টেনেছেন, ফলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একটা মাইনাস হয়ে গেল। আর এইসব অঙ্কের মানে এই অঙ্কের হিসাবে আপনি বলতে পারেন যে বিজেপির জয়টা অনায়াসে এবং সহজ হলো, এবং যে কারণে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে স্লোগান দিয়েছে যে সনাতন ধর্মকে বাঁচাতে গেলে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে এবং বিজেপিকে জেতাতে হবে। সেটার প্রভাব একটু কিন্তু প্রথম আমি দেখলাম যে বাঙালি, যাদের বলা হতো ধর্ম নিরপেক্ষ, যাদের বলা তো উদার সংস্কৃতি মনস্ক, কিন্তু তাদের মধ্যে এটার প্রভাব পড়লো, তারা মেরুকরণের শিকার হলেন। ফলে এইটা এখন ভবিষ্যৎ নায়ক বলবে যে কি হবে। এটা বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলবে, কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? একটা নিশ্চয়ই খুব উদ্বেগজনক বিষয় আছে, নেই যে তা নয়। যেহেতু এরা অনুপ্রবেশের কথা বলছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীদের তাড়াবো, এবং কে অনুপ্রবেশকারী তাকে চিহ্নিতকরণ করা, আইডেন্টিফাই করা করলে তারপরে কি তারা বাংলাদেশে পাঠাবে না, যে এটা পাঠালে একটা অসন্তোষ তৈরি হতে পারে। আপনি দেখেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে এবার জামায়াত ইসলামপন্থী সাংসদরা জয়লাভ করেছে। ঠিক তার বিপরীতে পশ্চিমবঙ্গের হিন্দু এরিয়াতে সেখানে কিন্তু বিজেপি এবার জয়ী হয়েছে, ফলে একটা মেরুকরণ হয়েছে, ফলে একটা টানাপোড়েন সীমান্তে থাকবে। এটা গেল একটা প্রভাব। দ্বিতীয় প্রভাব হচ্ছে যে, ফলে একটা জিনিস হচ্ছে যে যেটা বলতে আমি যেটা মনে হয়, যেটা আর কি, যেটা আমার যেটা কালকেও কথা বলে মনে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে ভোটের জন্য অনেক সময় অনেক কথা বলা হয়ে থাকে, সেটা সরকার পরিচালনা হয় না। এই তো বাংলাদেশ ভোটের আগে এত ভারত বিরোধী প্রচার করেছে, কিন্তু তারা কি এখন ভোটের পর তো সেই রকম আর উগ্র ভারত বিরোধী দেখাচ্ছে? ততটা দেখাচ্ছে না, ভোটের সময় যদি দেখছে। এখানেও মনে হয় না যে এখানে একটা বিজেপির কাছেও চ্যালেঞ্জ হবে। প্রথম তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, ফলে সুশাসন দেওয়াটা তাদের প্রায়োরিটি হবে। সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তাদের কিন্তু গোটা দেশে ভাবমূর্তি নষ্ট হতে পারে, সেই আশঙ্কাটা আছে। ফলে সেই জন্য সমাজে শান্তি রাখাটা তাদের পক্ষে জরুরি হবে। ফলে ওই বিষয়টা যতটা মুখে বলবেন ততটা কার্যকর করবেন কিনা এটা সন্দেহ আছে। কিন্তু আপনি যদি পরিষ্কার ইতিবাচক দিক বলেন, আমি তো ইতিবাচক দিক একটা দেখছি, যেটা হওয়া উচিত, তাও যেটা আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে, সেটা হচ্ছে যে এতদিন বিজেপি বলতো যে পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায় তার মত ছাড়া তিস্তা চুক্তি করা যাবে না। এখন কেন্দ্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার, ফলে এবার তিস্তা চুক্তিটা হওয়া তো স্বাভাবিক বলতে রাজ্য সরকারের বাধা থাকলো না। ফলে এটা হলে কিন্তু দুদেশের সম্পর্ক একটা আস্থা অনেক বেশি গভীর হবে, দৃঢ় হবে, এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি ভারতের প্রতি আরো সহানুভূতিশীল হবেন। যে টেনশনটা আছে, টেনশনটা হয়তো কমবে।
ফলে আমি এর মধ্যে ইতিবাচক দিকও দেখছি, নেতিবাচক দিকও দেখছি, দুটোই দেখছি। এবং নেতিবাচকের মধ্যে আমি শুনেছি ইতিমধ্যে যে বাংলাদেশে তো যারা স্বাভাবিকভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা প্রায় উৎসব করেছে গতকাল, এবং এরকম একটা ব্যাপার যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করায়। কিন্তু একটা অন্যদিক থেকে আতঙ্ক আছে জামায়াত ইসলামী এবং বিএনপি। আপনি জানেন যে সেটা আপনি বোধহয় দেখিয়েছেন কালকে, একটা সময় শুভেন্দু অধিকারী শেখ হাসিনার পক্ষে সরাসরি বক্তব্য রেখেছেন এবং এও বলেছিলেন যে শেখ হাসিনাকে সালাম করে এসে নিয়ে যেতে হবে, মানে তাকে ফেরত পাঠানো নয়, সসম্মানে বাংলাদেশিরা নিয়ে যাবে, এটা তিনি বলেছিলেন। মানে তার যে শেখ হাসিনার প্রতি যে প্রীতি, সেই কারণেই ধরুন আপনার আগের কথায় আমি যেটা বলেছিলাম যে তিনি অনেকের আগ্রহ যে জুলাই আগস্ট বা কিছু একটা ঘটছে, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, যদি শুভেন্দু অধিকারী সত্যি সেই কথাটা বলে থাকেন তাই তো নিশ্চয়ই বাস্তবায়ন হবে আশা করছি। ফলে সেটা একটা বর্তমান বিএনপি এবং জামায়াতের পক্ষে একটা চিন্তার কারণ হবে। তবে ওখানে যেন একটা আশা আছে, যেখানে আগে যে হিন্দুরা যে এখানে একটা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ধারণা হয়েছে যে হিন্দুদের প্রতি এখন অনেক বেশি বাংলাদেশেও বিএনপি সরকার সহনশীলতা দেখাবে, অনেক বেশি তাদের অত্যাচার থেকে রক্ষা করবে। সেটা না হলে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারের সীমান্তিক যে সরকার, সেই সরকার কিন্তু চুপ করে বসে। ধরছিলাম যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, সে শুভেন্দুই যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে সেক্ষেত্রে আবার এখানে আওয়ামী লীগ পন্থীরা অনেক যথেষ্ট তাও বলছে। তারা কোনো উৎসব করেছেন কিনা আমি বলতে পারবো না, জানি না, কিন্তু বাংলাদেশে এই নিয়ে একটা বিশাল ভরসা তৈরি হয়েছে, এটি আমার মনে হয়। যখন বলেছেন যে আগস্ট মাসে কিছু একটা হতে পারে, শেখ হাসিনা যাই নিষেধাজ্ঞা তুলুক আর না তুলুক আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরতে পারে, এটা বাংলাদেশে একটা প্রস্তুত হয়েছে, আপনার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে এর মধ্যে। স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা কথা হচ্ছে তিনি তিস্তা চুক্তি করতে আপত্তি করেছেন, দেননি, যেটা বাংলাদেশের ন্যায্য প্রাপ্য, এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন। কিন্তু আশা করবো যে এখন বিজেপি সেটা করবে না। ফলে আপনি বলছেন কেন আগস্ট, বাংলাদেশের যাবতীয় অঘটন আগস্টে ঘটে, আমি তো অন্য কোনো মাসে দেখি না খুব একটা অঘটন ঘটছে। অঘটন যদি বলে বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট, সবই আগস্ট। আগস্ট এলেই কিন্তু আমি আগেও প্রায় বলতাম পৃথিবীর সত্যি আগস্ট আসছে, সাবধান থাকুন, কিছু একটা হবে, কিছু একটা হবে। এবার হওয়ার পেছনে যে বাস্তবিক যে তৃণমূল স্তরের যে অবস্থা, সেটা হচ্ছে যে আর্থিক সংকট তীব্র, এবং ধরুন যারা ব্যবসায়ী শিল্পমহল তারা কিন্তু আবার বিরক্ত হতে শুরু করেছে, এই কারণে যে তাদের উপর যে নানাবিধ নিষেধাজ্ঞা ইংরেজ সরকার চাপিয়ে গিয়েছিল, সেগুলো এখনো থেকে তাদেরকে এই বর্তমান সরকারও মুক্ত করে, এটা তারা অপেক্ষায় আছেন। তারা আশা করেছিলেন যে করবেন। আমি জানি বড় বড় শিল্পোদ্যোগী যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমি বলছি না যারা দুর্নীতি করেছেন তাদের কথা, দুর্নীতির অভিযোগ তো জোর করে ইংরেজ চাপিয়েছে, সে প্রমাণিত হয়নি, কিন্তু সেই তারা একটা ফলে আর্থিক সংকট তীব্র হচ্ছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট, তার কারণে যেমন এখানে সংকট তৈরি হচ্ছে জ্বালানি, কিন্তু একই সঙ্গে সেটা হচ্ছে যে রেমিটেন্স যেটা আপনাদের এখানে আসতো, সেটাও কিন্তু অনেকটা কমতে পারে। আর ফলে আর্থিক দিক থেকে একটা চাপ। দ্বিতীয়ত আপনি এই অবস্থাতেও দেখুন, এইটা আপনি যত যাই বলুন, যাকে গালি দিন আর ফ্যাসিস্ট বলুন, আপনি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু করলেন, বাংলাদেশ একটা নিউক্লিয়ার পাওয়ার ক্লাবে যুক্ত হলো, একটা শেখাতে থাকবেন। আপনি ডিজেল পাইপলাইন দিয়ে ডিজেল আনছেন, বিদ্যুৎ আনছেন, কেমন, এবং বিদ্যুৎ আদানির থেকে বিদ্যুৎ আসা আবার শুরু হলো, যেটা শেখ হাসিনা করেছিলেন চুক্তি। ফলে আজকে যে বাংলাদেশের অবস্থায় যে শেখ হাসিনার যে অবদান, আপনাদের ওখানে দীর্ঘ পেট্রোল পাম্পে লাইন, স্কুটাররা দাঁড়িয়ে আছে, অনেকে অফিস যাচ্ছেন, মেট্রো চেপেছে, মেট্রোটা তৈরি করা ছিল, আর যদি এখানে থাকতেন মেট্রো সম্প্রসারিত হতে পারত, এই সরকার তো সম্প্রসারণের কোনো পরিকল্পনা নিতে পারছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যেন মানুষের অসন্তোষ শেখ হাসিনার প্রতি যদি বলেন যে তার প্রতি যে আকর্ষণটা, সেটা কিন্তু এবার সাধারণ তৃণমূল স্তরে বাড়ছে। অনেকে তো বলেন আজকে ভোট হলে, যেমন ধরুন যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে বিজেপির ভূমিধস জয়, বাংলাদেশেও ভূমিধস জয় হবে আওয়ামী লীগের।